আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা 2021-22 সেশনে কেমিস্ট্রি অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে কোন সেলটি হচ্ছে পরিবেশ বান্ধব। এটা থিওরিটিক্যাল প্রশ্ন। পরিবেশ বান্ধব মানে হচ্ছে কোন সেলটি হচ্ছে পরিবেশের জন্য হচ্ছে ভালো, উপকারী, মানে পরিবেশের ক্ষতি করবে না। দেখো এর ভিতর হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর হচ্ছে ক্যাডমিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, মানে পরিবেশ বান্ধব না। আর একটা যে অপশন আছে ফুয়েল সেল, এই ফুয়েল সেলটা হচ্ছে একমাত্র পরিবেশের জন্য বান্ধব, মানে উপকারী। সো এই প্রশ্নটা মুখস্থ রাখবে, অ্যান্সারটা মুখস্থ রাখবা যে পরিবেশ বান্ধব সেলটা হচ্ছে ফুয়েল সেল। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে 1.008 গ্রাম H2 এ অণুর সংখ্যা কত। সো হাইড্রোজেন অণুর এত গ্রাম হচ্ছে হাইড্রোজেন অণুর সংখ্যা, তো এইটা বের করতে বলছে। সো দেখো এইখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে H2। H2 মানে হচ্ছে হাইড্রোজেন অণুতে অণু সমান সমান কত হয়, এটা কিন্তু হচ্ছে 1 মোল। সো দেখো এইখানে আমরা ভরের সাথে যেহেতু রিলেশন নিয়েছি, মানে ভরের সাথে রিলেশন নেব। দেখো H2 এর ভর কত, আমরা যদি একটা হাইড্রোজেন পরমাণুর ভর 1, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে কিন্তু হবে হচ্ছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু মানে অণু সমান সমান হচ্ছে 1 মোল। সো 1 মোল সমান সমান আমরা কি লিখতে পারবো, যেহেতু অণু সংখ্যা বের করতে বলছে, 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1.023 গুণন 10 টু দি পাওয়ার 23। আমরা কিন্তু এইটা কিন্তু জানি হচ্ছে 1 মোল সমান এত। আমাদের কত গ্রাম হিসেব করতে বলছে 1.0 সামথিং। আমরা দেখো আমরা 1 গ্রামে হিসাব করবো, তাহলে আমাদের একটু হিসাবে সুবিধা হবে। তাহলে অথবা আমরা যদি 1 গ্রামটা হিসাব করি, 1 গ্রাম যদি হিসাব করি তাহলে কি হবে, দেখো 2 দ্বারা কিন্তু একটা ভাগ হয়ে যাবে। 6 গুণন 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড হবে কিন্তু 2, এটা আমাদের 1 গ্রাম হবে। আর অ্যান্সার খুব কাছাকাছি, দেখো 1.008 বের করতে বলছে। তাহলে দেখো আমরা হচ্ছে এই 2 দ্বারা যদি 6 কে কাটি তাহলে হবে হচ্ছে 3, আর পয়েন্টের পরে সামথিং কিছু থাকবে। তো অ্যান্সারটা হবে 3 পয়েন্টের পরে ধরো 2 দ্বারা এখানে এটাকে কাটলে হবে হচ্ছে 0 1 সামথিং এরকম আসবে। 10 টু দি পাওয়ার হচ্ছে 23, মানে 3 পয়েন্ট গুণন 10 টু দি পাওয়ার এত পাওয়ার কোনটার সাথে মিলে যাচ্ছে সেটা কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। আর এত গ্রাম হবে, সামান্য কিন্তু ডিফারেন্স। সেহেতু আমরা একবারে হাতে ক্যালকুলেশন করতেছি, তো সেহেতু হচ্ছে এটার পরিবর্তে আমরা 1 ধরছি, সমস্যা নেই। দেখো অপশন গুলো দেখো, এটার সাথে একটা অপশন মিলে যাচ্ছে আমাদের। দেখো এই এ নাম্বারে দেখো হচ্ছে 3 পয়েন্ট সামথিং আছে গুণ 10 টু দি পাওয়ার 23 আছে, বাট বাকিগুলো অপশনে দেখো এখানে 6 24, এখানে হচ্ছে 12 মিলতেছে না। তাহলে কোনটার সাথে মিলতেছে, সো এ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলছে বরফের মধ্যে কি কি বন্ধন আছে। বরফটা কি, বরফটা কিন্তু হচ্ছে পানি, কিন্তু পরবর্তীতে রূপান্তরিত হয়, সেহেতু বরফ আর হচ্ছে পানির সংকেত কিন্তু একই হয়। বরফের সংকেত কিন্তু হচ্ছে H2O হয়। এখন বলছে এই H2O যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন আছে, এই বন্ধনের ভেতর হচ্ছে কোন কোন বন্ধন বিদ্যমান। এইখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন যে আছে, এটা কিভাবে বন্ধন গঠন করে থাকে আমি যদি এখানে একটু দেখাই। অক্সিজেনের কেন্দ্র পরমাণু, এই বন্ধনে হচ্ছে অক্সিজেন হচ্ছে কেন্দ্র পরমাণু হয়। এই কেন্দ্র পরমাণু দেখো সর্বশেষ কক্ষপথে, মানে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 4টা কিন্তু ইলেকট্রন থাকে, একটা জোর করে দিলাম আর হচ্ছে 2টা মুক্ত করে দিলাম। আর হাইড্রোজেনের কিন্তু শেষ কক্ষপথে একটার একটা করে থাকে, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে না, কি করবে, শেয়ার করবে। দেখো এই শেষ কক্ষপথের সাথে হাইড্রোজেন একটু বড় হয়েছে, বড় করে সমস্যা নেই, একটু ছোট হবে। আবার এইটার সাথে হচ্ছে তারা শেয়ার করবে, তারা হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে এর সাথে শেয়ার করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে এর সাথে শেয়ার করবে। তাহলে কিন্তু শেয়ারের মাধ্যমে এরকম হচ্ছে পানির বন্ধন গঠন হয়। আর শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটা কিন্তু হচ্ছে সমযোজী, সেইটা কিন্তু হচ্ছে সমযোজী।
তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে H2O যে বন্ধন গঠন করে সেটা কিন্তু হচ্ছে সমযোজী। সমযোজী কি কি বলছে, তাহলে আরো একাধিক অ্যান্সার আছে, একটা অ্যান্সার হচ্ছে সমযোজী। এইবার দেখো এর ভিতর আরো একটা বন্ধন আছে, সেই বন্ধনটা কি দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করছো, এই H2O তে কিন্তু হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আছে মানে কি, হাইড্রোজেন বন্ধন অপশন গুলো দেখো হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধনও গঠন করতে পারে। সো হাইড্রোজেন বন্ধন কার সাথে গঠন করে, অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল, যেমন হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, এরা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল। এই মৌলগুলো হাইড্রোজেনের সাথে যদি বন্ধন গঠন করে সেই বন্ধনটা হাইড্রোজেন বন্ধন হয়। এইখানে দেখো এই হাইড্রোজেন আছে, এর সাথে কি আছে দেখো তো অক্সিজেন, অক্সিজেনও কিন্তু একটা অধিক তড়িৎ ঋণাত্মকতার মৌল। তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা, আরেকটা অ্যান্সার হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে কিন্তু এই যৌগে কিন্তু হচ্ছে হাইড্রোজেন বন্ধনও আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু দুইটা হবে, একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। দেখো সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, তো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এই প্রশ্নটা মুখস্থ রাখবো, বারবার এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেয় হুবহু, কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এইটাই হবে, সমযোজী ও হচ্ছে হাইড্রোজেন। তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? সো দেখো এরকম হচ্ছে, এরকম হচ্ছে লবণ সেতুতে তড়িৎদ্বার হিসেবে এভাবে হচ্ছে একটা সেতু ব্যবহার করা হয় এর ভিতর, সংযোগের ভিতর। আর এর ভিতর হচ্ছে যেটা ব্যবহার করা হয় এটা একটু মুখস্থ রাখবা, হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই কয়েকটাই হচ্ছে লবণ সেতুতে হচ্ছে তড়িৎদ্বার লবণ সেতুতে ব্যবহার করা হয়, এটা মুখস্থ রাখবে। এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। সো ক্ষারীয় বাফার বা ক্ষারীয় আরেকটি অম্লীয় বাফার হবে হচ্ছে ওইটা হবে হচ্ছে দুর্বল, তার অনুবন্ধী একটা লবণ থাকবে বা অনুবন্ধী অ্যাসিড থাকবে। তাহলে এখানে প্রশ্নে কি বলছে, ক্ষারীয় বাফার আমাদেরকে শনাক্ত করতে বলছে হচ্ছে ক্ষারীয় বাফার কোনটি। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি বলছে, ক্ষারীয় যে ক্ষারটা থাকবে এই ক্ষারটা কিন্তু দুর্বল হবে, এই ক্ষারটা কিন্তু হচ্ছে দুর্বল হতে হবে। আর এর সাথে যেটা থাকবে অনুবন্ধী অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড থাকবে বা হচ্ছে লবণ থাকবে, অথবা ওর অনুবন্ধী লবণ থাকবে, ওইটা হবে হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় বাফার। এখন শনাক্ত করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এরপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটা একটা ক্ষার, এটাও একটা ক্ষার, এটা একটা ক্ষার। এবারে খেয়াল করো এখানে দুইটা ক্ষার আছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো আশা করি জানো সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই একটা শক্তিশালী পাওয়ারফুল একটা ক্ষার। যেমন আমরা বিভিন্ন অ্যাসিড জানি, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুবই হচ্ছে সক্রিয় অ্যাসিড, খুবই হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তেমনি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে এটা খুবই হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে খুবই বেশি শক্তিশালী ক্ষার। আরেকটা এর তুলনায় হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যা আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এইটা হচ্ছে দুর্বল একটা ক্ষার, খুবই দুর্বল, খুবই একটা দুর্বল ক্ষার। তাহলে অ্যান্সার দেখো, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ওইটা অ্যান্সার হবে না, এইখানেও আছে এইখানে, সো এ নাম্বার এবং সি নাম্বার কিন্তু অ্যান্সার হবে। তাহলে দেখো এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সো এই দুইটার ভিতর একটা অ্যান্সার হবে। কি অ্যান্সার কিভাবে হবে, দুর্বল ক্ষার থাকতে হবে আর তার অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী লবণ থাকতে হবে। দেখো এইখানে হচ্ছে দুর্বল ক্ষারটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, দেখবো কোন জায়গায় হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড বা লবণ আছে। এইখানে খেয়াল করো এটা কিন্তু অনুবন্ধী অ্যাসিড বা লবণ না, বুঝছো? এটা কিন্তু এই অ্যাসিডের হচ্ছে
মিথেন ইথোনিক অ্যাসিডের হচ্ছে এটা কিন্তু অনুবন্ধী লবণ, বাট এইখানে দেখো এইটা কিন্তু হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু হচ্ছে অনুবন্ধী লবণ। তো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে আমাদের হচ্ছে এই এই যৌগের আমাদের নামকরণ করতে বলছে। সো যেটা দেওয়া আছে এইটা এখানে লিখি, CH3 CH ডাবল বন্ড CH2 আর হচ্ছে OH। এইটার আমাদের হচ্ছে নামকরণ করতে হবে। নামকরণ করার ক্ষেত্রে প্রধান শিকল, সবচেয়ে বড় শিকল যেদিকে সেই দিকে আমরা নামকরণ করব। দেখো এইখানে একটা শিকল আছে, সো আমাদের শিকল নিয়ে চিন্তা করা লাগবে না। এরপর যে জিনিসটি করব, দেখো আমাদের কার্যকারী মূলক দেখব কোন কোন কার্যকারী মূলক আছে। এইখানে দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, এটা কিন্তু হচ্ছে অ্যালকিন মূলক, এইটা হচ্ছে অ্যালকিন মূলক। আর এইখানে দেখো OH মূলক আছে, এটা কিন্তু হচ্ছে অ্যালকোহল মূলক, এটা কিন্তু হচ্ছে অ্যালকোহল মূলক। অ্যালকোহল মূলক। এখন দেখো কার্যকারী মূলকের যেই দিক থেকে প্রায়োরিটি উপরে সেই দিক থেকে আমরা নামকরণ করব। সো অ্যালকিনের থেকে হচ্ছে অ্যালকোহল মূলক বা OH হাইড্রোক্সিল মূলকের প্রায়োরিটি উপরে, মানে হচ্ছে বেশি প্রায়োরিটি পায়, সেহেতু হচ্ছে হাইড্রোক্সিল মূলক যেই পাশ থেকে আছে সেই দিক থেকে আমরা নামকরণ করবো, সেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকে নামকরণ করব। তাহলে 1 নাম্বার কার্বন হবে, এটা 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, এইটা 3 নাম্বার কার্বন, এইটা 4 নাম্বার কার্বন, এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এখন জাস্ট নামকরণ করবো। দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট কার্বন আছে, 1 2 3 4 5 কার্বন। তাহলে কি হবে, পেন্ট। তাহলে প্রথমে কিন্তু হবে হচ্ছে পেন্ট। এরপরে হচ্ছে কি কি মূলক আছে আর কয় নাম্বার কার্বনের মূলক আছে সেটা বসাতে হবে। দেখো 3 নাম্বার কার্বনে কিন্তু একটা অ্যালকেন মূলক আছে, আর এই 1 নাম্বার কার্বনে কিন্তু হচ্ছে অ্যালকোহল বা অল মূলক আছে। তাহলে দেখো আমাদের এই হিসাব করতে হয় হচ্ছে ইংরেজি অ্যালফাবেট ক্রম অনুসারে। ইংরেজি অ্যালফাবেট ক্রমের প্রথমে যে ক্রম থাকে সেটা আগে বসবে, তারপরে পরবর্তীটা বসবে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের হচ্ছে প্রথম অক্ষর হয় হচ্ছে এ, আর অ্যালকোহল বা হচ্ছে অলের প্রথম অক্ষর হচ্ছে ও। দেখো তো হচ্ছে অ্যালকিনের এ আর হচ্ছে অ্যালকোহলের ও, এই দুইটার ভিতর ইংরেজি বর্ণমালায় প্রথমে কোনটা হয়, প্রথমে কিন্তু হচ্ছে এটা আসে, সেহেতু অ্যালকিনের নামকরণ আমাদের আগে করতে হবে। সো অ্যালকিন কয় নাম্বার কার্বনে আছে, এটা কিন্তু 3 নাম্বার কার্বন আছে, তাহলে হবে 3 অ্যালকিনের ইন বসবে, 3 অ্যালকিনের হচ্ছে ইন বসবে, 3 ইন। আর হচ্ছে অ্যালকোহল কয় নাম্বার কার্বন আছে, 1 নাম্বার কার্বন আছে 1, অ্যালকোহলের লিখতে হচ্ছে অল, অল। সো দেখো এই অপশনের সাথে কোন অপশন মিলে যাচ্ছে, পেন্ট 3 ইন 1 অল। সো এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে কোন বিক্রিয়ায় সাম্য অবস্থায় কেপি এবং কেসি এর মান সমান হবে। কেসি এবং কেপির মান সমান হবে যখন ডেল এন এর মানটা হবে হচ্ছে 0। সো ডেল এন কিভাবে বের করে, উৎপাদকের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, যেটার সেম থাকবে তখনই কিন্তু ডেল এন এর মান হচ্ছে 0 হবে। আমরা চেক করবো যে হচ্ছে বিক্রিয়াগুলোতে হচ্ছে কোনটাতে হচ্ছে উৎপাদকের মোল এবং হচ্ছে বিক্রিয়কের মোল সেম হবে। সো এ নাম্বার অপশন যদি চেক করে দেখো, এ নাম্বার অপশন দেখো এখানে হচ্ছে বিক্রিয়কের মোল কিছু নাই, সামনে কিন্তু 1 আছে। আর ডান পাশে দেখো এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে উৎপাদক কিন্তু 2 মোল আছে। সো দেখো উৎপাদক এবং বিক্রিয়কের মোল কিন্তু সেম হলো না, সো এটা কিন্তু অ্যান্সার হবে না। আবার বি নাম্বার অপশনে খেয়াল করে দেখো, বি নাম্বার অপশনে দেখো বিক্রিয়ক এখানে 2 মোল আর 1 মোল, 3 মোল আছে। আর উৎপাদকে দেখো এখানে কিন্তু হচ্ছে 2 মোল আছে, সো 3 মোল আর 2 মোল সেম না, তাহলে এইটাও কিন্তু অ্যান্সার হবে না। সি নাম্বার অপশনে চেক করে দেখো, উৎপাদক বিক্রিয়কে হচ্ছে 1 মোল আর 3 মোল, 4 মোল হচ্ছে আছে। আর উৎপাদকে দেখো এখানে 2 মোল আছে, তো 4 মোল এবং 2 মোল দুটো সেম নয়, এটাও কিন্তু অ্যান্সার হবে। এবার ডি নাম্বার অপশনে চেক করে দেখো, বিক্রিয়কে দেখো 1 মোল 2 মোল আছে। আর হচ্ছে
উৎপাদকে দেখো 2 মোল আছে, তাহলে দেখো বিক্রিয়কে এবং উৎপাদকের দুইটা মোল কিন্তু সেম, তাহলে অ্যান্সারটা হবে ডি নাম্বার। সো অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার কম কোনটি? সো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা SN1 বিক্রিয়ার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের হচ্ছে সক্রিয়তার ক্রমটা হচ্ছে সবচেয়ে 3 ডিগ্রি যেখানে থাকবে সেইখানে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রিতে সবচেয়ে হচ্ছে কম সক্রিয়তা। তাহলে অপশনগুলোর ভিতর চেক করবে, দেখো কোনটাতে 3 ডিগ্রি আছে সেটা অ্যান্সার হবে। দেখো সেইটা প্রথমে যেটাতে 3 ডিগ্রি বেশি আছে সেটা কিন্তু অ্যান্সার হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এ নাম্বার অপশনে এটা কিন্তু একটা 3 ডিগ্রি আছে, এই কার্বনের সাথে কিন্তু 3টা অ্যালকাইল মূলক আছে বা কার্যকারী মূলক আছে। আর এইখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে 3টা কার্যকারী মূলক আছে। সো দেখো এই এ আর সি নাম্বারের ভিতরে একটা অ্যান্সার হবে, কোনটা হবে আরো ভালো হবে। দেখো এরপরে কি হবে, দেখো প্রথমে 3 ডিগ্রি তারপর 2 ডিগ্রি হতে হবে। দেখো এইখানে দেখো 2 ডিগ্রি কিন্তু অ্যালকাইল মূলক আছে, এখানে কিন্তু 2 ডিগ্রি মূলক না 1 ডিগ্রি মূলক আছে, তাহলে সি নাম্বার অপশন হবে না। আর আরেকটা অপশন খেয়াল করো, এই এ নাম্বার অপশনেই দেখো এখানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে বেজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটা? বেজোড় ইলেকট্রন মানে কি, এরা যে বন্ধন গঠন করে, মানে সর্বশেষ কক্ষপথে কোনটার বেজোড় ইলেকট্রন আছে। সো দেখো আমরা হচ্ছে এখান থেকে অপশন চেক করি। দেখো ডি নাম্বার অপশনে কি আছে, H2। সো হাইড্রোজেনের দেখো একটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, একটা। আরেকটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে একটা দুইটা। সো এই 2 মানে একটা জোড় সংখ্যা। সো বি নাম্বার এটা কিন্তু অপশন হবে না। এবার সি নাম্বার অপশন চেক করে দেখো, এখানে আছে কি কার্বন, কার্বন ডাই অক্সাইড, এখানে আছে হচ্ছে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা, 4টা ইলেকট্রন থাকে। আর হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 6টা। এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে দেখো 4 আর হচ্ছে 6 দোকানে 12, তাহলে কত হয় 16। 16 কিন্তু একটা জোড় সংখ্যা। এবার বি নাম্বার অপশনটা চেক করা যাক। বি নাম্বার অপশন আছে O2। সো O2 তে দেখো হচ্ছে একটা অক্সিজেন কিন্তু সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, এখানে 2টা অক্সিজেন আছে, তাহলে কিন্তু 2 দ্বারা গুণ হবে, 6 দোকানে 12। সো 12 কিন্তু একটা জোড় সংখ্যা। আর এ নাম্বার অপশনটা চেক করি, এখানে আছে হচ্ছে NO। দেখো এইখানে হচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 5টা ইলেকট্রন থাকে, আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু হচ্ছে 11। সো 11 কিন্তু একটা বেজোড় সংখ্যা। সো অ্যান্সারটা হবে NO। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এমিনের ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটি? সো অ্যামিনের ক্ষারকত্বের সঠিক ক্রমটা হচ্ছে তোমরা মনে রাখবা হচ্ছে সবচেয়ে হচ্ছে 2 ডিগ্রিতে হচ্ছে সবচেয়ে হচ্ছে ক্ষারকত্ব এমিনের বেশি, তারপরে হয় হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হয় হচ্ছে 3 ডিগ্রি। এই ক্রমটা মনে রাখলে খুব সহজে অ্যান্সারটি সমাধান করতে পারবে। দেখো অ্যামিনের ক্ষারকত্বের ক্রমটা সবচেয়ে 2 ডিগ্রি বেশি ঘটবে, তারপর 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। আমরা অপশনগুলোতে দেখবো কোনটাতে 2 ডিগ্রি আছে। প্রথমে যে এটাতে 2 ডিগ্রি সবচেয়ে বেশি আছে, দেখো এখানে হচ্ছে R2 আছে, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, আর 2 ডিগ্রি কিন্তু আর একটাতেও নাই। দেখো অ্যান্সার চোখ বন্ধ করে এ নাম্বারই হবে। আরো মিলে দেখতে পারো, আর 2-3টা মিলে দেখতে পারো। তারপরে দেখো এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, এটা দেখো আর একটা আছে, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, আর এখানে আর দেখো 3টা আছে 3R, মানে R3, মানে এইটা কিন্তু হচ্ছে 3 ডিগ্রি অ্যালকে, মানে হচ্ছে অ্যামিন। তাহলে অ্যান্সারটা এ নাম্বার হবে। খালি এই ক্রমটা মনে রাখবা যে 2 ডিগ্রি তে অ্যামিনের ক্ষারকত্ব সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে 1 বিউটিন 3 আইন মানে জৈব যৌগে সিগমা এবং পাই বন্ধন কয়টি, এটা আমাদের বের করতে বলছে। এটার কি একটু বাংলাতে তোমার বোঝার সুবিধার্থে লিখি। এটা হচ্ছে 1 বিউটিন, 1 বিউটিন আর হচ্ছে 3 আইন। এটা আমাদের প্রথমে হচ্ছে, এটা আমরা গাঠনিক চিত্র অঙ্কন, গাঠনিক সংকেত অঙ্কন করবো, ওইখান থেকে সিগমা এবং পাই সহজে বের করতে পারবো। দেখো এটা কি বিউটিন, মানে বিউট যদি হয় তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা কার্বন হবে, 1 কার্বন,
2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এটা শিওর। এবার দেখো এখানে কিন্তু আছে 1 নাম্বার কার্বন হবে হচ্ছে 3, মানে হচ্ছে অ্যালকিন, আর 3 নাম্বার কার্বন হবে অ্যালকাইন। তাহলে কিন্তু 1 নাম্বার কার্বন যেই দিক থেকে মানে অ্যালকিন এবং অ্যালকাইনের ভিতর কিন্তু প্রায়োরিটি বেশি হচ্ছে অ্যালকিনের, তাহলে 1 নাম্বার কার্বন যেখানে দেবো সেখানে ডাবল বন্ড হবে, আর 3 নাম্বার কার্বন যেখানে হবে সেখানে কিন্তু ট্রিপল বন্ড হবে। তোমরা এইটাকেও 1 নাম্বার দিতে পারো, এইটাকে 1 নাম্বার দিতে পারো, ইচ্ছা। এখন আমরা এটাকে 1 নাম্বার দিলাম, তাহলে 1 নাম্বার কার্বনে কিন্তু হবে 1 বিউটিন, আর 3 নাম্বার কার্বন কোনটা হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বনে কিন্তু হবে 3 আইন, মানে ট্রিপল বন্ড। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কার্বনের সাথে এখন হচ্ছে হাইড্রোজেন বসবে। এখানে দেখো এখানে কয়টা আছে, এখানে কিন্তু কার্বনের যোজনের 4, মানে এখানে 2টা হাত ফ্লাপ হচ্ছে, আর 2টা হাত ফ্লাপ করতে হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। আর এই কার্বনে দেখো 3টা কার্বন, 3টা বন্ধন গঠন করছে, আর আরো একটা কিন্তু হাত ফিল আপ করতে এখানে কিন্তু হাইড্রোজেন বসবে। এইটা দেখো 1টা 2টা 3টা, এর হচ্ছে 4টা হাতি ফ্লাপ আছে, এইটার দেখো হচ্ছে কয়টা, 3টা, আর একটা হাইড্রোজেন বসবে। এবার দেখো ডাবল বন্ড, একটা যদি ডাবল বন্ড থাকে সেখানে কিন্তু হচ্ছে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। একটা ট্রিপল বন্ড যদি থাকে ওইখানে 2টা কিন্তু পাই থাকে, আর একটা কিন্তু হচ্ছে সিগমা বন্ধন থাকে। আর সকল একক বন্ধনে কিন্তু একটা করে সিগমা বন্ধন থাকে। তাহলে দেখো প্রথমে সিগমা বন্ধন হিসাব করে দেখো, এখানে একটা সিগমা, 3টা যে ডাবল বন্ড, ট্রিপল যে বন্ড আছে এখানে একটা সিগমা থাকবে, আবার এইখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে যে 2টা ডাবল বন্ড আছে একটা হচ্ছে সিগমা, এখানে একটা সিগমা, আর এখানে একটা সিগমা। তো সিগমা বন্ধন কয়টা হয় দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে আমরা সিগমা বন্ধন পাইলাম হচ্ছে 7। এবার আমরা হচ্ছে ডাবল বন্ড হিসেব করবো। দেখো ট্রিপল বন্ডে একটা সিগমা, 2টা, এখানে কিন্তু আছে হচ্ছে 2টা পাই বন্ধন, আবার এইখানে ডাবল বন্ডের ভিতর একটা কিন্তু আছে হচ্ছে পাই বন্ধন, আর এগুলো তার পাই বন্ধন নেই। তাহলে পাই বন্ধনের টোটাল কয়টা হলো, 2টা আর একে 3টা, তাহলে পাই বন্ধনটা হলো হচ্ছে 3টা। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সিঙ্গেল, মানে হচ্ছে সিগমা বন্ধন 7টি এবং পাই বন্ধন হচ্ছে 3টে। তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার অপশনের সাথে মিলে আছে। বি নাম্বার অপশনে দেখো সিগমা বন্ধন হচ্ছে 7টি এবং পাই বন্ধন হচ্ছে 3টি। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটা থিওরিটিক্যাল প্রশ্ন, বলছে হচ্ছে প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি। সো এটা মুখস্থ রাখবা যে প্রাকৃতিক রাবারের মনোমার হচ্ছে আইসোপ্রিন। সো অ্যান্সারটা হবে আইসোপ্রিন, এইটা তোমরা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে একটা বিক্রিয়া দেয়া আছে, যেখানে হচ্ছে বিক্রিয়ার ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ। বলছে হচ্ছে বিক্রিয়া যদি হচ্ছে NH3 এর উৎপাদন কমবে কোনটি ঘটলে। সো দেখো একটা যে বিক্রিয়া দেয়া আছে, সে বিক্রিয়া দেখো ডেল এইচ এর যে মানটা দেখো, এই ডেল এইচ এর মানটা কি দিয়ে আছে, ডেল এইচ এর মান দিয়ে আছে মাইনাস মান। ডেল এইচ এর মান হচ্ছে মাইনাস, ডেল এইচ এর মান যখনই মাইনাস হয় ওই বিক্রিয়াটা কিন্তু একটা হচ্ছে তাপ উৎপাদী, ওই বিক্রিয়াটা হচ্ছে একটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে বিক্রিয়াটি দেয়া আছে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় আমাদের এখানে অ্যামোনিয়াম, এখানে দেখো অ্যামোনিয়াম NH3 এটা কোথায় আছে দেখো, তো এটা কিন্তু হচ্ছে উৎপাদকে আছে। উৎপাদকটা আমাদের হচ্ছে কমাতে হবে। উৎপাদক যদি কমাতে হয় তাহলে কি করতে হবে দেখো, আমরা জানি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি হচ্ছে তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু হচ্ছে উৎপাদক যেটা থাকে এই উৎপাদকটা কিন্তু হচ্ছে কমবে। আর যখন হচ্ছে এই তাপমাত্রা কমানো হবে তাপ উৎপাদী বিক্রিয়ায়, তখন কিন্তু হচ্ছে উৎপাদকটা কিন্তু হবে বৃদ্ধি পাবে। আমাদের কি বলছে, আমাদের হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় অ্যামোনিয়া এটা কিন্তু হচ্ছে উৎপাদে আছে, উৎপাদ
আমাদের কি করতে বলছে, কমাতে হবে, মানে উৎপাদককে কমাতে হবে। তাহলে কি করতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে অ্যান্সারটা হবে, দেখো কোন অপশনের কি আছে, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। সো এই নাম্বারে চাপ বৃদ্ধি করা, দেখো চাপ বৃদ্ধি করার সাথে আবার সম্পর্ক আছে কিভাবে, চাপ যখন বৃদ্ধি করবে, যে পাশে হচ্ছে চাপ কম, মানে চাপের মানে যেদিকে হচ্ছে মোল সংখ্যা কম সেদিকে বৃদ্ধি পাবে। দেখো এই হচ্ছে বিক্রিয়কে 1 মোল আর 3 মোল 4 মোল আছে, আর উৎপাদকের 2 মোল আছে। 2 মোল যদি কম আছে, যদি চাপ বৃদ্ধি করা হয়, তাহলে এই বিক্রিয়ক থেকে কম, মানে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, তাহলে হচ্ছে এই উৎপাদকটা বৃদ্ধি পাবে, উৎপাদটা বৃদ্ধি পাবে। বাট আমাদের কি বলছে, কম, সেহেতু এটা আমাদের হবে না। এই বি নাম্বার অপশনে একটা অপশন আছে যে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাপমাত্রা যদি বাড়াবে তাহলে উৎপাদটা হচ্ছে কমবে। তো আশা করি বুঝতে পারছি, অ্যান্সারটা কিন্তু এইটা হবে, তাপমাত্রা বৃদ্ধি। প্রশ্ন বলছে আদর্শ পানির ডু এর পরিসীমা কত, থিওরিটিক্যাল প্রশ্ন, এটা মুখস্থ রাখবা। হচ্ছে আদর্শ পানির ডু এর পরিসীমা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, এটা মুখস্থ রাখবা। তাহলে অ্যান্সার হবে, দেখো বি নাম্বার, 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। দেখো একটা যৌগ দেয়া আছে, বলছে এই যৌগের হচ্ছে কয়টি সমাণু সম্ভব। সো দেখো C3H8O এই যৌগ দেয়া আছে, এইটাকে হচ্ছে কয়টি সমাণু সম্ভব। সো দেখো এইটাকে আমরা হচ্ছে যেহেতু 3 কার্বন, এভাবে লিখতে পারবো CH3 CH2 CH2 আর লিখতে পারবো হচ্ছে OH সমানকে, যার হচ্ছে আণবিক সংকেত একই বাট গাঠনিকটা ভিন্ন। তাহলে দেখো এইটাকে আমরা এভাবে একটা লিখতে পারবো, এটার নাম হবে হচ্ছে মিথেনিটেন প্রোপান ওয়ান অল বা প্রোপ ওয়ান অল। দেখো এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি CH3 CH3 আর এখানে আমরা OH মূলকটা দিলাম। এইটা হবে হচ্ছে প্রোপান টু অল। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো হচ্ছে CH3 CH2 ও CH3। সো এইটা হচ্ছে মিথক্সি ইথেন, এটা হচ্ছে মিথক্সি ইথেন। আর এই যৌগকে কিন্তু আলাদাভাবে আর লেখা যায় না। তাহলে দেখো কয় ভাবে লেখা যায়, 1 ভাবে, 2 ভাবে, 3 ভাবে লেখা যায়। তাহলে এই যৌগের সমান হচ্ছে 3টি। সো মুখস্থ রাখবা যে এই যৌগের সমান 3টি হবে। তোমাদের পরীক্ষায় হলে তো কিভাবে কয়টা ভাবে লেখা যায় এরকম তো মানে এভাবে তো সময় নষ্ট করে লাভ নেই। সো কিছু কিছু কমন যৌগ দিয়ে দেয়, তার সমান বের করতে বলে। মুখস্থ রাখবা যে এর সমান হচ্ছে 3টি। অ্যান্সার হবে বি নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে কোনগুলো অপধাতু। অপধাতুর কি, কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, মানে হচ্ছে বিক্রিয়া করে। তাহলে দেখো আমরা অপশনগুলো দেখবো কোনগুলোতে হচ্ছে অধাতু থাকে। আর অধাতু ইলেকট্রনে সর্বশেষ কক্ষপথে 4 থেকে 4, 5টি 6টি এরকম হচ্ছে ইলেকট্রন থাকতে পারে। মেইনলি মূলত হচ্ছে 4টি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে। এখানে দেখো বি নাম্বার অপশন দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। বুঝতে পারছো, এটা কিন্তু হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল। এগুলো কিন্তু ক্ষার, সবল ক্ষার, এগুলো হচ্ছে ধাতু, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ধাতু, এটা অ্যান্সার হবে না। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু হচ্ছে ধাতু। আবার বেরিলিয়াম, ফেরাস নিকেল এগুলো হচ্ছে দ্বিবলক মৌল। দ্বিবলকের মৌল কিন্তু ধাতু হয়, মানে ধাতু মানে হচ্ছে ধাতু হয়। আমাদের ধাতু বলেন অপধাতু। আর একটা অপশন আছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো কিন্তু অধাতু কি উপধাতু। মুখস্থ রাখবে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে হচ্ছে মিথানলের হচ্ছে অণুতে কার্বনে কোন ধরনের সংকরণ ঘটে বা বিদ্যমান, এটা বের করতে বলছে। এটা আমার গাঠনিক চিত্র অঙ্কন করলে খুব সহজে এটা আমরা হচ্ছে সংকরণ কোনটা ঘটে এটা বের করতে পারবো। দেখো একটাই কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর হচ্ছে 4টা হাত, কিন্তু তার সাথে 3টা হাইড্রোজেন থাকবে, 1টা, 2টা, এখানে হচ্ছে 3টা, আর একটা কি আছে OH,
এইখানে একটা অক্সিজেন বসবে, অক্সিজেন যোজনী কত 2, তাহলে এই দিকে আরেকটা হাত থাকবে অক্সিজেনের, এর সাথে কিন্তু এই হাইড্রোজেনটা বসবে। দেখো আমরা জানি হচ্ছে যদি একটা বন্ধনীতে ট্রিপল বন্ড থাকে সেইখানে কিন্তু ট্রিপল বন্ডে কিন্তু হচ্ছে মানে ওই কার্বন পরমাণুতে যদি কার্বন পরমাণুর সাথে ট্রিপল বন্ড থাকে সেখানে কিন্তু sp সংকরণ ঘটে। যদি কার্বন পরমাণুর সাথে যদি হচ্ছে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড থাকলে কিন্তু হচ্ছে ওই কার্বনের sp2 সংকরণ ঘটে। আবার যদি হচ্ছে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন থাকে, তাহলে কিন্তু হচ্ছে ওই কার্বনের sp3 সংকরণ ঘটে। এখন দেখবো হচ্ছে দেখো কার্বনের সাথে এইটা একটা হচ্ছে এইটা একটা কিন্তু হচ্ছে ডাবল কি একক বন্ধন সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এইটা একটা সিঙ্গেল বন্ড, এইটাও সিঙ্গেল বন্ড। তাহলে দেখো তো এই গাঠনিক চিত্র থেকে দেখলাম যে এই যোগে এখানে সিঙ্গেল বন্ড, যে সবগুলোই সিঙ্গেল বন্ড আছে, তাহলে এই কার্বন পরমাণুর কি সংকরণ ঘটবে? সিঙ্গেল বন্ড থাকলে sp3 সংকরণ ঘটবে। আশা করি বুঝতে পারছো। আর মুখস্থ রাখতে পারো যে মিথানলের হচ্ছে sp3 সংকরণ ঘটে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে যদি বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া করা হয় তাহলে কোনটি উৎপন্ন হয়? সো দেখো এটা একটা বেনজিন বলয়, এর সাথে যদি হচ্ছে বেনজোইল ক্লোরাইড যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে এইটা উৎপন্ন হয়, সাথে হচ্ছে HCl উৎপন্ন হয়। আর এই যৌগের নামটা হচ্ছে বেনজোফেনন। এই যৌগের নামটা হচ্ছে বেনজোফেনন। এইটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলেছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো একটা যৌগ দেয়া আছে, বলছে এই স্টারটি মানে হচ্ছে অ্যাস্টারটি মানে অ্যাস্টারটি হাইড্রোজেন গুলো বেশি অম্লীয়, মানে এই অ্যাস্টার যে দেয়া আছে যোগে অ্যাস্টার আছে, এই অ্যাস্টার হচ্ছে কোনটি হচ্ছে বেশি হাইড্রোজেন গুলো বেশি অম্লীয়। এইখানে দেখো হচ্ছে এইটা একটা অ্যাস্টার, এইটা কিন্তু একটা অ্যাস্টার, এর ভিতর যে 3 নাম্বার হাইড্রোজেন আছে এইটা সবচেয়ে বেশি অম্লীয় হয়, এটা একটু মুখস্থ রাখবা। অ্যান্সার হবে 3। প্রশ্ন বলছে ন্যাশনাল দ্রবণ দ্বারা কোনটি ক্যাটায়নটি শনাক্ত করা হয়? একটা ফেমাস দ্রবণ যে ক্যাটায়ন শনাক্ত করা ন্যাশনাল দ্রবণ দ্বারা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা, এটা মুখস্থ রাখবা, অনেক পরীক্ষা আছে। অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা -12 কোনটিতে? সো অক্সিজেনের হচ্ছে জারণ মান -12 হয় হচ্ছে সুপার অক্সাইডে। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -12। এখন আমাদের চেক করবো, দেখো অপশনগুলোতে কোনটাতে হচ্ছে কোন যৌগটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে সুপার অক্সাইড। এ নাম্বার অপশন চেক করে দেখো SoDnA2O2। দেখো আমরা জানি সোডিয়ামের জারণ মান 1, তাহলে এইখানে আছে দুইটা সোডিয়াম, তাহলে এইটার জারণ মান হবে +2। এইখানে দেখো অক্সিজেনের জারণ মান কিন্তু -2 হতে হবে, কারণ এটা +2 এটা -2 হতে হবে। আর এইখানে তাহলে দেখো অক্সিজেন আছে কয়টা? দুইটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেনের জারণ মান কিন্তু হবে -1, তাহলে আমাদের -1/2 হতে হবে। সো এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না। বি নাম্বার অপশন চেক করি, বি নাম্বার হচ্ছে H2O2। এখানে দেখো এই হাইড্রোজেনের কিন্তু জারণ মান হচ্ছে +1, দুইটার কারণে +2 হবে, তো এই অক্সিজেনের জারণ মান -2 হতে হবে। এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটার হচ্ছে -2, একটার কত হবে? -1 হবে, -1 না, আমাদের -1/2 হতে হবে। সো এটাও কিন্তু অ্যান্সার হবে না। এবার সি নাম্বার অপশন চেক করা যাক। দেখো সি নাম্বার অপশনে আছে হচ্ছে K2O। দেখো একটা পটাশিয়ামের জারণ মান +1, তাহলে দুইটার হবে +2, অক্সিজেনের কিন্তু হতে হবে -2, তাহলে এই অক্সিজেনের জারণ মান কত? -2। -2 কি না, -2 হবে না, আমাদের হরে হচ্ছে -1। এবার ডি নাম্বার অপশনটা চেক করে দেখো, ডি নাম্বার আছে KO2। তাহলে দেখো হচ্ছে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, তাহলে এই O2 এর জারণ মান হচ্ছে -1 হতে হবে। এখানে কিন্তু দুইটা অক্সিজেনের জারণ মান -1, তাহলে একটা অক্সিজেনের জারণ মান হবে -1/2। তাহলে অ্যান্সার একটা হচ্ছে
KO2, এই 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 যৌগের হচ্ছে অক্সিজেনের যার মান হচ্ছে -1, আর এইটাই কিন্তু হচ্ছে এই সুপার অক্সাইড। আশা করি বুঝতে পারছো। অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে। সো দেখো সর্বপ্রথম 1911 সালে হচ্ছে রাদারফোর্ড নিউক্লিয়াসের ধারণা দেয়। তিনি বলেন নিউক্লিয়াসের চারিপাশে মানে ইলেকট্রন গুলো ঘুরছে, কিভাবে ঘুরছে নির্দিষ্ট ভাবে কক্ষপথের ধারণা দিতে পারে না। বা তারই ছাত্র কিন্তু হচ্ছে বোর। বোর কিন্তু হচ্ছে 1913 খ্রিস্টাব্দে তিনি বলেন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিপাশে হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে। তাহলে হচ্ছে এই অরবিটাল বা কক্ষপথের ধারণা পাওয়া যায় হচ্ছে স্পষ্ট ভাবে এই বোর মডেল থেকে। অ্যান্সারটা হবে বোর মডেল। প্রশ্ন বলছে BCl3 এর বন্ধন কোণ কত। আমরা সমীকরণ বের করতে পারলে কিন্তু বন্ধন কোণ খুব সহজে বের করতে পারবো। যদি হচ্ছে sp সংকরণ ঘটে ওইটার বন্ধন কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি। যদি sp2 সংকরণ ঘটে এটার বন্ধন কোণ হয় কিন্তু 120 ডিগ্রি। যদি sp3 সংকরণ ঘটে এটার কিন্তু হচ্ছে সংকরণ হয় হচ্ছে 109.5 ডিগ্রি। 9.1 পেয়ার থাকলে একটু কমে আসছে তখন দেখো আমরা এর সংকরণ বের করব। আর সংকরণ বের করে কিভাবে, x এর মান যদি 1 হয় তাহলে sp সংকরণ ঘটে, x এর মান যদি 2 হয় তখন sp2 সংকরণ ঘটে, x এর মান যদি 3 বের করি তাহলে হবে sp3। তাহলে আমরা x এর মান বের করব। সো x এর মান কিভাবে বের করে, x এর মান বের করার নিয়ম হচ্ছে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের সংখ্যা লিখতে হবে। এখান থেকে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। বোরনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 3টা ইলেকট্রন থাকে, তাহলে হবে 3। এর সাথে যোগ হবে হচ্ছে একযোজী মৌলের কয়টি আছে দেখো, এখানে একযোজী মৌল হচ্ছে ক্লোরিন, আর এখানে 3টা ক্লোরিন আছে, তাহলে হবে 3। এরপরে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে যোগ বিয়োগ হইতো, ডিভাইডেড হবে হচ্ছে 2, তাহলে হচ্ছে 6 ডিভাইডেড 3 মানে আসলে কত 2। আর 2 হলে কি হয়, এটা কিন্তু sp2 সংকরণ ঘটে, আর sp2 সংকরণে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 120 ডিগ্রি কোণ। সো অ্যান্সার হবে 120 ডিগ্রি, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো একটা বিক্রিয়া দিয়েছে, বলছে রাসায়নিক পরিবর্তনে কোন বিকারকটি ব্যবহার করা হয়। সো এইটা একটা কিলমিনসন বিজারণ, এটা কিন্তু হচ্ছে কিলমিনসন বিজারণ বিক্রিয়া। আর কিলমিনসন বিজারণ বিক্রিয়া হচ্ছে এইটা আর হচ্ছে HCl, এগুলো হচ্ছে বিকারক প্রয়োজন, একটু মুখস্থ রাখবে। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আমাদের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের সৃষ্টি হয়, এটাও তোমরা মুখস্থ রাখবা হচ্ছে বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে হচ্ছে নাইট্রেট মূলক, এই নাইট্রেট মূলক হচ্ছে তৈরি হয়। অ্যান্সারটা হবে হচ্ছে নাইট্রেট মূলক, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা কেমিস্ট্রি অংশ থেকে 2021-22 সেশনে 25টি প্রশ্ন এসেছিল। এই 25টি প্রশ্নের সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে যদি ভুলও হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। সো যদি ভুলও হয়ে থাকে বোঝানোর ক্ষেত্রে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।